তিনটা, আমি এখানে তিনটা দিলাম, চিত্র দিলাম, দুইটা চিত্র আসতে পারে, 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র। আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় শিখব যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রযুক্তিগতভাবে গভীরভাবে জড়িত, যা হলো টোপোলজি বা নেটওয়ার্ক টোপোলজি। আধুনিক যুগে নেটওয়ার্ক টোপোলজি যোগাযোগের মূল ভিত্তি। এটি আমাদের ইন্টারনেট, স্মার্টফোন, ব্যাংকিং সিস্টেম এবং স্মার্ট সিটির মতো আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বিভিন্ন প্রকার এবং বাস্তব জীবনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি দেখো। এবং আজকের ক্লাসের শেষে তোমরা জানতে পারবে, শিখতে পারবে নেটওয়ার্ক টোপোলজি কি, নেটওয়ার্ক টোপোলজি ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্ক টোপোলজির প্রকারভেদ নির্ণয় করতে পারবে, বাস, রিং এবং স্টার টোপোলজি ব্যাখ্যা করতে পারবে, এর সুবিধা বর্ণনা করতে পারবে এবং অসুবিধা বর্ণনা করতে পারবে। নেটওয়ার্ক টোপোলজি হলো একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার কিভাবে কি কৌশলে যুক্ত হবে তাকে নেটওয়ার্ক টোপোলজি বলে। এ ধরনের নেটওয়ার্কের সময় কম্পিউটার বা কেবল বা ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে। নেটওয়ার্কের প্রতি জোড়া স্টেশনের মধ্যে কোন পথে ডাটা চলাচল করবে নেটওয়ার্ক টোপোলজি তা নির্ধারণ করে। আমরা এবার নেটওয়ার্ক টোপোলজির প্রকারভেদ দেখব। নেটওয়ার্ক টোপোলজি সাধারণত 6 ধরনের হয়। 1 নম্বরে বাস টোপোলজি, 2 নম্বরে রিং টোপোলজি, তারপর হলো স্টার টোপোলজি, তারপর হলো ট্রি টোপোলজি, তারপর মেশ টোপোলজি এবং 6 নম্বর হলো হাইব্রিড টোপোলজি। আমরা আজকে বাস টোপোলজি, রিং টোপোলজি এবং স্টার টোপোলজি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি বাস টোপোলজি। আমরা চিত্রগুলো দেখি, এটা বাস টোপোলজি। দেখতে বাসের মতো এই যে এরকম থাকে, বাসের মতো দুই পাশে সারিবদ্ধভাবে, দেখো বাসগুলো যেভাবে দুই পাশে সারিবদ্ধভাবে আছে, এখানেও কম্পিউটারগুলা এভাবে দুই পাশে একটা কেবলের দুই পাশে সারিবদ্ধভাবে থাকবে। তাহলে বাস টোপোলজি হলো যে টোপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার যুক্ত থাকে। একটা মূল তার, এর সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে। বাস টোপোলজি অনেক সময় লিনিয়ার টোপোলজি বলা হয়। এর মূল কেবলকে ব্যাকবোন বলা হয়। এই যে মূল কেবলটা, এটাকে ব্যাকবোনও বলা হয়। প্রতিটি কম্পিউটার মূল কেবলের সাথে যুক্ত থাকবে। এই প্রত্যেকটা কম্পিউটার মূল কেবল যেটা, সেটার সাথে যুক্ত থাকবে। নেটওয়ার্ক ব্যবস্থায় যখন কোনো ডেটা স্থানান্তর করা হয় তখন এর ডাটা সিগন্যাল আকারে মূল বাসে চলাচল করে। শুধু প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করে এবং বাকিগুলা অগ্রাহ্য করে। এখান থেকে আমি যদি এই কম্পিউটারের কাছে ডাটা প্রেরণ করি, এখান থেকে এদিকে যাবে কিন্তু এরা গ্রহণ করবে না, সরাসরি যে এখানে গ্রহণ করবে। তাই একটি কম্পিউটার নষ্ট হলেও বাকিগুলা কাজ করানো চলে। অর্থাৎ এখান থেকে যদি একটা কম্পিউটার নষ্ট হয়, আমি অন্য সম্পূর্ণ কার্যক্রম চলবে শুধু এই কম্পিউটারটা ছাড়া। এবার আমরা বাস টোপোলজির কিছু সুবিধা দেখি। এটি সরল টোপোলজি, এটা সরল টোপোলজি। এই টোপোলজিতে কম প্রয়োজন হয় বলে, এখানে কেবল কম প্রয়োজন হয়। এই টোপোলজিতে অল্প কেবলের প্রয়োজন হয় বলে খরচ কম হয়। তারপর টোপোলজির কোনো কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ সিস্টেমের উপর প্রভাব পড়বে না। অর্থাৎ এখান থেকে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, বাকি কম্পিউটারে আমরা তথ্য প্রেরণ করতে পারবো। নতুন কম্পিউটার সংযোগের প্রয়োজন হলে মূল কেবলের সাথে সংযোগ দিলেই চলে। এখানে যদি আমি আরেকটি কম্পিউটার বা আরো একাধিক কম্পিউটার যুক্ত করি, শুধু এই মূল কেবলের সাথে যুক্ত করলেই চলবে। সিস্টেমের পরিবর্তন প্রয়োজন হয় না, এতে খরচ বেঁচে যায়। প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। এরপর আমরা অসুবিধা দেখি। বাস টোপোলজির অসুবিধা: বাস টোপোলজিতে ডেটা চলাচলের গতি কম থাকে। এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় করা বেশ জটিল, কারণ এখানে কোন কম্পিউটার নষ্ট হয়েছে সেটা খুঁজে বের করা একটু কঠিন হয়ে যায়। নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন সমস্যা হয়। এটা ছিল বাস টোপোলজি। এরপর আমরা একটু দেখব রিং টোপোলজি। রিং তোমরা জানো, গোলাকার, এই যে রিং এর মতো দেখা যায়, এটাকে বলা হয় রিং টোপোলজি। এটা একমুখী। এই যে একমুখী, একদিক থেকেই শুধু
তথ্য প্রেরণ করবা। এটা যদি ডান দিক থেকে করি তাহলে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে ঘুরতে থাকবে। কিন্তু একবার এইদিকে একবার এদিকে এরকম না, এটা একমুখী কম্পিউটার। তাহলে যে নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার কেবলের মাধ্যমে একটি রিং বা লুপের সৃষ্টি করে, যে একটা রিং অথবা লুপের সৃষ্টি করছে, তাই এটাকে বলা হয় রিং টপোলজি। এই টপোলজিতে কোনো শুরু বা শেষ সীমানা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এই কম্পিউটারের কোনখান থেকে শুরু আর কোথায় শেষ সেটা আমরা খুঁজে পাওয়া মুশকিল। আমরা এটা শুরু ধরলে এটা শেষ, আবার এটা শুরু ধরলে এটা শেষ, তার মানে কোনটা শুরু আর কোনটা শেষ সেটা বোঝা মুশকিল। তবে এই কম্পিউটারের প্রথম কম্পিউটারের সাথে বা শেষের কম্পিউটার যুক্ত থাকে। এরপর আমরা রিং টপোলজির কিছু সুবিধা দেখব। এই টপোলজিতে কোনো প্রকার কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। এখানে কেন্দ্রীয়ভাবে কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না, শুধু কম্পিউটারগুলা একটা রিং এর মতো আছে। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। রিং টপোলজির অসুবিধা, এই টপোলজিতে কোনো প্রকার যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ এই কম্পিউটারটা যদি নষ্ট হয় তাহলে এখান থেকে আমি ডাটা এই দিক দিয়ে আসলে এখান থেকে যদি না যেতে পারে তাহলে অন্য কোনো কম্পিউটারে যাবে না, অর্থাৎ সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। নতুন কম্পিউটার সংযোগ করতে হলে এখানে যদি আরেকটা কম্পিউটার সংযোগ দিই তাহলে পুরা সিস্টেম নতুন ভাবে তৈরি করতে হবে। কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডাটার পরস্পর পারাপারের সময় বেড়ে যায়, অর্থাৎ এখানে যদি কম্পিউটার আরো থাকে তাহলে এখান থেকে এই কম্পিউটারে যদি আমি ডাটা প্রেরণ করি ডান দিক থেকে আসবে, তাহলে এখান থেকে আরো যদি কম্পিউটার বাড়ে তাহলে আস্তে আস্তে একটু সময় বেড়ে যায়। এরপর দেখবো আমরা স্টার টপোলজি। স্টার টপোলজি অনেকটা রিং এর মতো দেখা যায়, দেখো রিং এর মতো দেখা যায়, এটা যদি এভাবে থাকতো তাহলে রিং হয়ে যেত, কিন্তু রিং টপোলজি হলে একটার সাথে আর একটা যুক্ত, আর স্টার টপোলজি হলো একটা কেন্দ্রীয় হাব বা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, এই কেন্দ্রীয় ডিভাইসের সাথে সকল কম্পিউটারগুলো যুক্ত থাকবে, অর্থাৎ সমস্ত তথ্য এই কেন্দ্রের থেকে যাবে, কেন্দ্রের থেকে সব কম্পিউটারে যাবে। তাহলে যে নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাব থেকে বা সুইচ থেকে সংযোগ দেওয়া হয় তাকে স্টার টপোলজি বলে। এই টপোলজিতে হাব বা সুইচের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার যুক্ত, তাই এই হাবই ডেটা চলাচলের নিয়ন্ত্রণ করে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের জন্য প্রথমে হাব ডাটা গ্রহণ করে, পরে হাব ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়। অর্থাৎ এখান থেকে যদি আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পাঠাই তাহলে প্রথমে এখান থেকে এই হাব, এই যে কেন্দ্রীয় যে ডিভাইসটা আছে এখানে আসবে, এখানে আসার পর সে সরাসরি এই কম্পিউটারকে পাঠাবে। স্টার টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ এখানে যদি এই কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে আমরা বাকি যে কম্পিউটার আছে সেগুলায় ডেটা স্থানান্তর করতে পারবো। নতুন একটি কম্পিউটার সংযোগ দেওয়ার প্রয়োজন হলে শুধু হাবের সাথে সংযোগ দিলেই হয়। এখানে যদি আর একটা কম্পিউটার যুক্ত করি তাহলে শুধু এখানে এই হাবের সাথে যুক্ত করলেই হবে, তখনও এই কম্পিউটারে কার্যক্রম চলতে থাকবে। এই টপোলজি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে সমস্যা নির্ণয় সহজ, অর্থাৎ এখান থেকে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সরাসরি নির্ণয় করা যায় কোন কম্পিউটারটি নষ্ট। বর্তমানে এই টপোলজি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, ডেটা চলাচলের গতি বেশি। এবার স্টার টপোলজির আমরা কিছু অসুবিধা দেখব। হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যাবে, অর্থাৎ এই হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিস্টেম অচল। প্রতিটি কম্পিউটার হাব এর সাথে সংযুক্ত করার জন্য প্রচুর কেবলের প্রয়োজন হয় যা ব্যয়বহুল। আজকে আমরা স্টার টপোলজি এবং রিং ও বাস টপোলজি নিয়ে আলোচনা করলাম। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে যেগুলো বেশি আসে, টপোলজি কি, বাস টপোলজি কি, তারপর স্টার টপোলজি কোন ক্ষেত্রে বেশি উপযোগী ব্যাখ্যা করো, কোন টপোলজির ডাটা এক কম্পিউটার থেকে পর্যায়ক্রমে পরবর্তী কম্পিউটারে প্রবাহিত হয় ব্যাখ্যা করো। এরপর সৃজনশীল প্রশ্ন যেভাবে বোর্ডে আসে আমি একটু দেখাই দিই। এরকম আমি এখানে তিনটা দিলাম, চিত্র দিলাম, দুইটা চিত্র আসতে পারে, 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্রের নেটওয়ার্ক টপোলজি বিশ্লেষণ করো। এটা কোন টপোলজি? বাস টপোলজি। এটা ব্যাখ্যা করতে বলছে। 1 ও 2 এর টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। যদি তোমরা আরো বিস্তারিত জানতে চাও, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাও, তাহলে কমেন্টে লিখো।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।